আজকে আমরা ওয়ার্ধা পরিকল্পনা বা বুনিয়াদী শিক্ষা এসএলএসটি বা এসএসসি এডুকেশন বিষয়ের অত্যন্ত একটি ইম্পর্টেন্ট কিন্তু এটিও গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা এবং তার সাথে ওয়ার্ধা পরিকল্পনা এই দুটোর ঠিক মিলটা কোথায় বা মূল বিষয়টা সহজভাবে জানবার চেষ্টা করব যাতে আমরা অ্যান্সার যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে এমসিকিউ অ্যান্সারগুলো আমরা চিনে নিতে পারি। এবারে প্রথমত যেটা হয় যে ব্রিটিশ পিরিয়ডের আমরা বিভিন্ন ইয়েগুলো দেখছিলাম, মেকলে মিনিটের পর থেকে পর আমরা স্যাডলার কমিশন পর্যন্ত দেখেছি লাস্ট ক্লাসে। বাট তারপরেও শিক্ষার বিভিন্ন সংস্কার চলতে থাকে, শাসন ব্যবস্থার সংস্কার চলতে থাকে, ব্রিটিশরা মানে গণ আন্দোলনের চাপে বিভিন্ন কিছু শিক্ষা এবং সাধারণ ক্ষেত্রে সংস্কার করতে থাকে। ঠিক এরকম অবস্থায় 1935 সালে সরকার জনগণের চাপে কি করলো, শাসন সংস্কার করতে বাধ্য হলো। সেটা হচ্ছে 1935-এ নতুন করে শাসন সংস্কার। সেখানে কি হলো যে বিশেষ যে প্রাদেশিক সরকারগুলো ছিল তাদের হাতে অতিরিক্ত আরো ক্ষমতা দিল, বিশেষ কিছু দায়িত্ব নিজেদের কাছে রেখে শিক্ষা বা এই ধরনের বিষয়গুলো সম্পূর্ণই প্রাদেশিক সরকারের উপরে ছেড়ে দিল, অর্থাৎ ক্ষমতা বৃদ্ধি হলো প্রাদেশিক সরকারের। তখন আমাদের বঙ্গপ্রদেশ ছিল, কিন্তু বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের বিরাট অংশ নিয়ে হচ্ছে বঙ্গপ্রদেশ, এরকম বোম্বাই প্রদেশ, এরকম যে প্রদেশগুলো ছিল সেই প্রদেশগুলোকে স্বাধীনতা দেওয়া হলো অনেক বেশি। এবারে এতে করে কি হলো, প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা দেওয়ার পরে 1937-এ 7টি প্রদেশে কংগ্রেস ক্ষমতায় আসে। তখন তো আসার মতন রাজনৈতিক দল বলতে জাতীয় কংগ্রেস। 1937-এ 7টি প্রদেশে ক্ষমতায় এলো জাতীয় কংগ্রেস, এবং তাদের এতদিনের একটা আন্দোলন ছিল জাতীয় কংগ্রেসের যে বিনামূল্যে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এইটা কংগ্রেসের এতদিন দাবি ছিল। আর একটা দাবি ছিল তখন থেকেই, এখন যে যন্ত্রণাটা আমরা দেখছি এফএল সবগুলো লিকার শপ অর্থাৎ মদের দোকানের কথায় আবগারি দপ্তর, সেগুলো তখন থেকেই চালু হয়ে গেছিল। মানে এই ব্যাপারে আমরা অনেকে এগিয়ে যাই হোক, কংগ্রেসের এটাও দাবি ছিল যে মদের দোকান লাইসেন্স দেওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে, বিরতি কালচার আমাদের দেশে চালানো চলবে না। এই দুটো তাদের দাবি ছিল। এইবার কংগ্রেস যখন 7টি প্রদেশে ক্ষমতা এলো, দেখো তাদের এবার দুটো কমিটমেন্ট রাখার দায় আছে। এক হচ্ছে অবৈতনিক শিক্ষা চালু করতেই হবে, তারা এতদিন এটা নিয়ে আন্দোলন করেছে, এইবার নিজের হাতে ক্ষমতা এসছে, আমাকে তো করে দেখাতে হবে। দ্বিতীয়ত মদ বা আবগারির ব্যাপার, মদ বন্ধ করা, এই দুটো কমিটমেন্ট, তাদের তো আন্দোলন ছিল, এই দুটো কমিটমেন্ট তাকে রাখতে হতো অবৈতনিক শিক্ষা। কিন্তু এই যে 7টা প্রদেশে অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক শিক্ষা চালু করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন, অত আর্থিক অবস্থা তো সে সময় কংগ্রেসের মানে প্রাদেশিক সরকারগুলোর ছিল না। আর একটা ব্যাপার যেটা এখনকার সরকারও যেটা করে যাচ্ছে বিভিন্ন স্টেটে, যে এই যে মদ বন্ধ করব, এখান থেকে যে মানে ট্যাক্স আসে, কর আদায় হয়, সেইটা সবচেয়ে বেশি পরিমাণ বড় অর্থের একটা কর আদায় হয় এই মদ বা আবগারি দপ্তর থেকে। এটা বন্ধ করলে অবৈতনিক শিক্ষা চালু করা তো আরো কষ্ট, স্টেট চালানোই কষ্ট, কারণ এমনিতেই তখন আয় কম। এই যদি বন্ধ করি আবার অবৈতনিক শিক্ষা চালু করি, এবার উভয় সংকট হলো কিনা। এদিকে আমার কমিটমেন্ট ছিল বাধ্যতামূলক শিক্ষা, সেটা আমি চালু করতে গেলে আমাকে মদ চালু রাখতে হবে, কিন্তু আমার মদ বন্ধের ওয়াদা ছিল বা কমিটমেন্ট ছিল। তাহলে এইরকম একটা কনফ্লিক্টে সরকার, প্রাদেশিক সরকারগুলো তাদের মন্ত্রীরা কিন্তু অনেকটা দিশাহারা অবস্থাগুলো ক্ষমতা পেয়ে যে কি করব। তারপরে যাই হোক আবার আন্দোলনের কারণে তারা পদত্যাগ করে, সেই ইতিহাস তো আমরা জানবো না। ঠিক এখান থেকেই কিন্তু বুনিয়াদী শিক্ষার ভিত্তি, আমরা এই ভিত্তিটা হয়তো বুনিয়াদী শিক্ষা জানি, ভিত্তিটা জানি না। এইবার তখন গান্ধীজির কাছে সে রিপোর্ট আসতে থাকলো। ঠিক এরকম একটা সময়ে গান্ধীজি কি করলেন, তার হরিজন পত্রিকায় 1937 এই বছরে 1937-এ তার বিখ্যাত যে হরিজন পত্রিকায় গান্ধীজি তার মতামত ব্যক্ত করলেন। ঠিক আছে, যে শিক্ষা সম্বন্ধে মতামত দিলেন এটাই বুনিয়াদী শিক্ষা, বা পরবর্তীকালে নৈতালিম, কিন্তু পরে হচ্ছে নৈতালিম শিক্ষা বা সেবাগ্রাম পরিকল্পনা বিভিন্ন নামে পরিচিত হয়। এবার কি সেই পরিকল্পনা সেটাই আসবে। তাহলে পটভূমিটা বুঝলাম। কবে প্রকাশিত হয় গান্ধীজির এই বুনিয়াদী শিক্ষায়? 1937-এ যে তোমার যে হরিজন পত্রিকায়। কোন পত্রিকায়? হরিজন পত্রিকায়। প্রথমেই তিনি আমাদের দেশের প্রচলিত প্রাথমিক শিক্ষার বেশ কিছু ত্রুটি উল্লেখ করলেন, যে আমাদের দেশের প্রাথমিক শিক্ষার বড় কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর কারণেই এই শিক্ষার এত প্রথমত তিনি বললেন যে এই যে প্রচলিত ব্রিটিশ পিরিয়ডে প্রাথমিক শিক্ষা রয়েছে তা কিছুতেই দেশের প্রয়োজন মেটাতে পারে না বা পারছে না। অর্থাৎ
দেশের প্রয়োজনের সাথে শিক্ষার কোনো সম্পর্কই নাই। এই শিক্ষা দিয়ে আমার কি লাভ হবে? তাহলে প্রথম ত্রুটি কি বললেন প্রচলিত শিক্ষার, যে এই শিক্ষা আমাদের দেশের প্রয়োজন বা চাহিদা মেটাতে পারছে না। দ্বিতীয়ত যেটা, এটা ঠিক যে শিক্ষা ক্ষেত্রে বৃত্তি শিক্ষা অবহেলিত, প্রফেশনাল বা ভোকেশনাল এই শিক্ষা নেই। শিক্ষাটা সম্পূর্ণ কি, শিক্ষাটা চলছে সম্পূর্ণ তোমার যে তাত্ত্বিক, এটাও একটা সমস্যা। হাতে কলমে শিক্ষার ব্যবস্থা নেই। বৃত্তি শিক্ষা থাকলে কি সুবিধা হয়, একটা ভোকেশনাল বা একটা ট্রেনিং যদি আমার থাকে, শিক্ষা শেষ করে আমি সেটা নিয়ে প্রফেশনালি সেটাকে ইউজ করতে পারি, সেটা করে আমি বৃত্তি গ্রহণ করতে পারি, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই। আরেকটা যেটা বলছে অর্থের অপচয় হচ্ছে, বলছে প্রাথমিক শিক্ষার জন্য সরকার যে ব্যয় করছে এ সবই অপচয়। অপচয় মানে নষ্ট হওয়া। কেন? শিক্ষার খাতে ব্যয়, সেটা অপচয়। বলছে যা শিখছে এর কোনো মূল্য নেই, সেটা তাকে বললামই, কিন্তু এ দুদিন পরে এমনি এমনি ভুলে যাচ্ছে। ভুলে যাওয়ার কারণ আছে। যে জিনিস আমাদের স্মৃতি সাইকোলজি কি বলে, যে জিনিস শেখার পরে নিয়মিত অনুশীলন না করলে, থর্নডাইকের সূত্রে নিয়মিত চর্চা অনুশীলন করলে তবেই স্থায়ী হয়। এই জিনিস তো যা শিখছি তার তো দেশের প্রয়োজন বাস্তবের সাথে মিল নাই, যা শিখছি তার কোনো কাজেও লাগছে না, ফলে সেগুলো শিক্ষার্থীরা ভুলে যাচ্ছে। তো যে শিক্ষা দুদিন পরে কাজেও লাগলো না, ভুলেও গেলাম, তাহলে ওর পেছনে টাকা ঢালা তো অপচয় ছাড়া আর কিছু না। তিনি বললেন অপচয় হচ্ছে। আর বলছে যারা কর দিচ্ছে, করদাতা দেশের সাধারণ মানুষ, তাদের কোনো উপকার আসছে না। করের টাকায় শিক্ষা চলছে, তাদের কোনো উপকার আসছে না, কারণ এই শিক্ষা ওই কেরানি তৈরির শিক্ষা হচ্ছে। ফলে তাদের বাস্তব জীবনের ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করে তারা যে দৈহিক, মানসিক, সামাজিক সমস্ত দিকের উন্নতি হবে, কোনো দিকের উন্নতি হচ্ছে না। করদাতারা লস আইটেম হচ্ছে তাদের কাছে। এই চারটে প্রধান ত্রুটি, দেশের প্রয়োজন মেটাতে ব্যর্থ, বৃত্তি শিক্ষার অবহেলা, অর্থের এক কথায় এটা হচ্ছে কি, অর্থের অপচয়, লিখে ফেলেছিলাম অপচয়, আর হচ্ছে করদাতারা হচ্ছে প্রতারিত হচ্ছে, করদাতাদের কোনো উন্নতি হচ্ছে না। তাহলে এবার হরিজন পত্রিকায় কিছু তিনি প্রস্তাব দিলেন প্রথমে, পরে আসবে প্রধান বৈশিষ্ট্যগুলোতে। আগে কি কি প্রস্তাব দিলেন? গান্ধীজির প্রস্তাব, শিক্ষা সংক্রান্ত গান্ধীজির, তাহলে এই সমস্যা তো আছে, তাহলে কি প্রস্তাব দিলেন তিনি? প্রথমেই তিনি বললেন যে শিক্ষার উদ্দেশ্য হবে দেহ, মন ও মানুষের দেহ, মন, আধ্যাত্মিক ও আত্মার পরিপূর্ণ বিকাশ। আমি এটা সংজ্ঞাটা একটা শর্টে করিয়েছি। দেহ, মন ও আত্মার, দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক, এইভাবে কিন্তু বলা থাকতে পারে। কার মতে দৈহিক, মানসিক, আধ্যাত্মিক? এটা হচ্ছে গান্ধীজি। দেহ, মন ও আত্মার সামগ্রিক বা সার্বিক বিকাশ হবে শিক্ষার তোমার যে লক্ষ্য বা উদ্দেশ্য। বলছে দেহ, মন ও আত্মার সার্বিক বিকাশ ঘটানো হবে এই আমাদের নতুন শিক্ষার উদ্দেশ্য। তিনি বলেন এমন একটা শিক্ষা চালু করতে হবে যা কি জীবনের বুনিয়াদ, অর্থাৎ ভিত গড়ে দেবে, বেস। এই জন্যই বুনিয়াদী শিক্ষাকে ইংরেজিতে কি বলা হয়? বেসিক এডুকেশন। বেসিক মানে বেস তৈরি করে, একটা বাড়ি তৈরি করতে লাগে ভিত তৈরি করতে হয়। ভিত যদি ঠিকঠাক না হয়, তার উপরে 5 তলা 3 তলা বিল্ডিং করা যাবে না। ঠিক সেরকম বলছে এমন একটা শিক্ষা চালু করতে হবে তার যা শিক্ষার্থীর জীবনের বেস বা ভিত্তি গড়ে তুলবে, বুনিয়াদ গড়ে তুলবে, তাই এই শিক্ষার নাম হয় বুনিয়াদী শিক্ষা। যাই হোক, এবারে তিনি বলেন ওই 3-4 বছরের প্রাথমিক শিক্ষা দিয়ে কিছু হবে না। প্রাথমিক শিক্ষার শিক্ষাকাল হবে কমপক্ষেও 7 বছর, 7 ইয়ারের, 7 বছরের, অর্থাৎ 7 বছর বয়স থেকে ছেলে মেয়েরা শিক্ষার সুযোগ পাবে, 14 বছর বয়স পর্যন্ত শিখবে। পরবর্তীতে তার স্তরভেদ আসে 45 সালে, সেটাও বলবো, আমরা গুলিয়ে ফেলবো না কোথার থেকে স্তরভেদ, কিন্তু গান্ধীজি প্রথমে বলেনি। 1937 আবার 45 এটা রিফর্ম হয়, আবার একটা সেবকগ্রাম সম্মেলন হয়, সেখানে স্তর আসে। এখনো দেখো কোথাও আমি নৈতালিম কথাটা বলিনি। বুনিয়াদী শিক্ষার অপর নাম নৈতালিম। কোথা থেকে এসছে এই ছোট ছোট প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব। তারপরে কি তিনি আরেকটা যে প্রস্তাব রাখলেন, শিক্ষা হবে বৃত্তি কেন্দ্রিক বা বৃত্তিমুখী, অর্থাৎ যে কোনো একটি বৃত্তি বা হাতের কাজ, সেটাকে কেন্দ্র করেই শিক্ষা পরিচালিত হবে। এটা হচ্ছে প্রস্তাব। এর পরে আসবো কিন্তু বুনিয়াদী শিক্ষার মেন বৈশিষ্ট্য। ঠিক আছে? আর কি, শিক্ষার এই ইংরাজিতে শিক্ষার ফলে শিক্ষা ব্যাহত হচ্ছে, তাই তিনি মাতৃভাষায় শিক্ষাদানের কথা প্রস্তাব রাখলেন, যে শিক্ষা দিতে হবে মাতৃভাষা। আর
উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা, যাদের যোগ্যতা আছে তাদের উচ্চতর প্রশিক্ষণ যাতে তারা পায় সেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই প্রস্তাবগুলো গান্ধীজি রাখছেন কোথায়? তার হরিজন পত্রিকা 1937 সালে, যখন সবেমাত্র 7টি প্রদেশে নির্বাচিত কংগ্রেস সরকার এসছে, সেই সময় বলছেন শিক্ষার লক্ষ্য দেহ মন আত্মার সম্পূর্ণ বিকাশ, দৈহিক মানসিক আধ্যাত্মিক বুনিয়াদ বা বেসিক ভিত করে দেবে। 7 বছরের কমপক্ষে প্রাথমিক শিক্ষা হবে, আর শিক্ষাটা হবে একটা বৃত্তিমুখী বা বৃত্তিকেন্দ্রিক। শিক্ষার ভাষা মাধ্যম ইংরেজি বুঝি না, শুধু মাতৃভাষা বা দেশীয় ভাষায় শিখতে হবে, আর উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই প্রথমে ত্রুটি বললেন প্রচলিত ব্রিটিশ শিক্ষার, তারপরে তিনি কিছু প্রস্তাব রাখলেন হরিজন পত্রিকায়। এই প্রস্তাব যখন হরিজন পত্রিকায় বেরোয়, এমনি গান্ধীজি মাস লিডার, আমরা জানি দেশের অন্যতম বড় নেতা, স্বাভাবিকভাবে এটা একটা আলোড়ন ফেলে দিল রাজনীতিকদের মধ্যে, শিক্ষাবিদদের মধ্যে, জনগণের মধ্যে, শিক্ষিত সমাজে একটা নতুন একদম সম্পূর্ণ ধারণা চলে এসেছিল। ফলে এটা নিয়ে একটা অবশ্যই মানুষের আগ্রহ তৈরি হলো। আগ্রহ সবকিছু দেখে গান্ধীজি এইবার আসছে ওয়ার্ধা পরিকল্পনা। ওয়ার্ধায় 1937 সালের অক্টোবর মাসে, 1937 সালের অক্টোবরে একটি শিক্ষা সম্মেলনের ডাক দিলেন, যে একটা শিক্ষা সম্মেলনের ডাক দিলেন। সেই সম্মেলনের নামই হচ্ছে ওয়ার্ধা সম্মেলন। গান্ধীজি কি করলেন? 1937 সালের অক্টোবরে ওয়ার্ধায় একটি শিক্ষা সম্মেলন ডাক দিলেন। এটা নিয়ে যখন সবার কিউরিওসিটি তৈরি হলো, সবাই আগ্রহ প্রকাশ করছে যে তাহলে এটা নিয়ে একটি জাতীয় স্তরে আলোচনা করা যায়। এটা কিন্তু বেসরকারি, সরকারি ভাবে সম্মেলনটা নয়, কারণ জাতীয় সরকারে তখন ব্রিটিশরা ডাকেনি। ওয়ার্ধায় একটা জাতীয় সম্মেলন ডাকলেন। এই সম্মেলনই ওয়ার্ধা সম্মেলন নামে পরিচিত। এর সভাপতিত্ব করেন গান্ধীজি নিজেই। ঠিক আছে, গান্ধীজি এটা কিন্তু তাহলে ওয়ার্ধা সম্মেলনের কত সালে হয়? 1937 সালের অক্টোবর মাসে। ওয়ার্ধা সম্মেলনে সভাপতিত্ব কে করেন? গান্ধীজি করেন। এইবার তো এইখান থেকে একটি প্রস্তাব হয়, যে প্রস্তাবগুলো আসে সেই প্রস্তাব অনুযায়ী প্রথম প্রস্তাব যেটা হয়, 4টে প্রস্তাব গৃহীত হয় এই সম্মেলনে। এক হচ্ছে 7 বছরের অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, যেটা গান্ধীজি বলেছিলেন, এই সম্মেলনের সমস্ত সদস্য সেটা মেনে নেয়। ওয়ার্ধায় 4টে হয়। বলছে শিক্ষার মাধ্যম হবে অবশ্যই মাতৃভাষা, মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। হাতের কাজকে গুরুত্ব দেওয়া, এই যে হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। লাস্ট যেটা বলা হয় যে এ বিষয়ে আরো বিস্তারিত পরিকল্পনা তৈরি করবার জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। জাকির হোসেনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে, এটাকে বলা হচ্ছে জাকির হোসেন কমিটি। ঠিক আছে, এই যে পরিকল্পনা গ্রহণ করা হলো, এটাকেই বলা হচ্ছে ওয়ার্ধা পরিকল্পনা। 1937-এ যখন ওয়ার্ধা শিক্ষা সম্মেলন গান্ধীজির সভাপতিত্বে হলো, সেখানে সবাই গান্ধীজির প্রস্তাবকে সমর্থন করলেন। 4টে প্রস্তাব হলো। এক হচ্ছে 7 বছরের অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া, হাতের কাজের মাধ্যমে শিক্ষা দেওয়া, আর জাকির হোসেনের নেতৃত্বে এই যে এটাকে স্বীকার করা হলো, এর বিস্তারিত পাঠ্যক্রম সহ শিক্ষার সমস্ত বিষয়টা একটা রূপরেখা তৈরি করতে হবে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যে অধ্যাপক ছিলেন ডক্টর জাকির হোসেন, তার নেতৃত্বে একটি কমিটি গঠন করলেন। সেই কমিটি জাকির হোসেন কমিটি। কত সালে? তাহলে 1937-এ। এই পরিকল্পনায় ওয়ার্ধা পরিকল্পনা নামে পরিচিত। এইবার জাকির হোসেন কমিটি কি করলেন? তোমার যে রিপোর্টটা কিন্তু জমা দিলেন সেই বছরই ডিসেম্বর মাসে জাকির হোসেন কমিটি তার প্রতিবেদন জমা দিলেন। সেখানে এই বুনিয়াদী শিক্ষার বিস্তারিত কি হবে সেটা নিয়ে আসলো। এবার আমরা বুনিয়াদী শিক্ষার বিস্তারিত সুপারিশগুলো আলোচনা আসবো। বুনিয়াদী শিক্ষার মূল বৈশিষ্ট্য কি? বুনিয়াদী শিক্ষার মূল বৈশিষ্ট্য যেটা গান্ধীজি বলেছেন, তার কথাটাকে জাকির হোসেন আরো একটু, তাই সেই কমিটি আরো একটু বিস্তারিত ভাবে বলেছেন। বুনিয়াদী শিক্ষার মূল বিষয় হচ্ছে শিক্ষাটা হবে শিল্প কেন্দ্রিক। গান্ধীজি যেটা বলেছেন, শিক্ষার কেন্দ্রে থাকবে যে কোনো একটি প্রচলিত সেখানকার স্থানীয় শিল্প, সেই শিল্পটা কেন্দ্র করে শিক্ষা পরিচালিত হবে। বিশেষ করে তিনি যে অঞ্চলে ছিলেন, গুজরাটের সবরমতীতে, সেখানে আমরা জানি গুজরাট হচ্ছে বয়ন শিল্পে খুব বিখ্যাত সে সময়, মুম্বাই প্রদেশ। ফলে
এই যে সেখানকার তিনি বলেছেন যে সুতো কাটা, চরকা দিয়ে সুতো, তুলো থেকে সুতো তৈরি করা হয় চরকা ঘুরিয়ে, গান্ধীজি যেটা করতেন সবরমতী আশ্রমে সবাইকে উৎসাহিত করবার জন্য, সেটা, তাঁত বুনা, অর্থাৎ যে কোনো একটা শিল্প শিক্ষার কেন্দ্রে থাকবে। সেটা শিল্পটা শিখতে শিখতেই অন্য কিছু শিখবে, তাহলে কি হচ্ছে, তার অন্য বিষয়গুলো শেখা হচ্ছে। আর শিল্পটার যদি সে প্রশিক্ষণ পায়, তাহলে সেটার তিনি একজন দক্ষ কর্মচারী বা দক্ষতা বৃদ্ধি হচ্ছে, সে সেটাকে কিন্তু প্রফেশন হিসেবে গ্রহণ করতে হবে। সেই সময় দাঁড়িয়ে একবার ভাবো 1937 সালে, সেই সময় ভারতবর্ষে কিন্তু কাজের অভাব, মানুষের মধ্যে কিন্তু দারিদ্রতা চরম, এমনি ঔপনিবেশিক শাসনের মধ্যে কলোনি হয়ে রয়েছে ইন্ডিয়া। সেই রকম পরিস্থিতিতে যদি স্বনির্ভরতার পাঠ পাওয়া যায়, তার চেয়ে ভালো আইডিয়া আর কিছু হতে পারে না। তত্ত্বজ্ঞানে কিছু লাভ ছিল না তখন, কিছু কেরানি তৈরি ছাড়া। ফলে এই শিল্পকেন্দ্রিক সাধারণ মধ্যবিত্ত, মধ্যমেধা, এই সমস্ত শিক্ষার্থীদের জন্য খুব উন্নত, মানে উপযুক্ত যে শিক্ষার কথা বলেছেন, শিক্ষা হবে শিল্পকেন্দ্রিক। নেক্সট হচ্ছে স্বনির্ভর। তিনি প্রাথমিক শিক্ষাকে স্বনির্ভর বলতে ব্যয়ভারে স্বনির্ভর হতে বলেছেন, অর্থাৎ কোনো ব্যয়ভার সরকারকে যেন দিতে না হয়। অর্থাৎ ওই শিল্প উৎপাদন থেকে যা আয় হবে, কৃষিকাজ করবে ছেলেরা সেই প্রাচীন আশ্রমের মতন, সেখান থেকে যে আয় হবে, সেখান থেকে শিক্ষার ব্যয়ভার, শিক্ষকদের বেতন সব পরিচালিত হবে। অর্থাৎ শিক্ষার ব্যাপারে তাহলে কি হবে, সরকারকে আর বিশেষ অনুদান দিতে হবে না। যে আর্থিক কারণে কিন্তু সংকটে পড়েছিল, ভিতটা প্রথমে বলেছিলাম 7টা প্রাদেশিক সরকারে কংগ্রেস আসার ফলে তারা দেখেছে অবৈতনিক শিক্ষা চালু করতে গেলে প্রচুর টাকা দরকার, সেটা আমাদের ফান্ডে নেই। সেখান থেকেই তো আসলো গান্ধীজির হরিজন পত্রিকায় সে বছরই এই প্রস্তাব। অর্থাৎ এই শিক্ষা হবে স্বনির্ভর শিক্ষা। নেক্সট যেটা আছে, সময় কত বলেছে, বয়সকাল হবে 7 থেকে 14 বছর, অর্থাৎ 7 বছর বয়সে বুনিয়াদী শিক্ষা শুরু হবে, 14 বছর বয়স পর্যন্ত। টোটাল তাহলে বুনিয়াদী শিক্ষার সময়কাল কত বছর বলেছে, 7 বছরই, 7 থেকে 14 বছর। এবার অবৈতনিক বলছে, বুনিয়াদী শিক্ষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই শিক্ষা হবে সম্পূর্ণ অবৈতনিক, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো রূপ কোনো বেতন নেওয়া হবে না, ফ্রি, এন্ড এটা কোন রকম বেতন ছাড়া, ফ্রি অ্যান্ড কম্পালসারি বলার চেয়ে এখানে বাধ্যতামূলক কথাটা বললেও ফ্রিটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনো বেতন নেওয়া হবে না, অবৈতনিক। শ্রমের মূল্য বলছে, বুনিয়াদী শিক্ষার একটা অন্যতম দায়িত্ব বা অন্যতম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের শ্রমের মূল্য বোঝা। অর্থাৎ পরিশ্রম করবে তারা কিন্তু শিল্প কারখানায়, এই পরিশ্রম যখন ছোটবেলার থেকে করবে, তারা সে মূল্য পাবে এবং সে মূল্যটা তারা বুঝবে কাজের। এই যে তোমরা আজকে এত খাটাখাটনি করছো, আজকে জাস্ট এসএলএসসিটাকে ক্র্যাক করে একটা স্কুলে শিক্ষক শিক্ষিকা হিসেবে যোগদান করবার জন্য প্রচুর খাটছো, না হলে আমার বকবকানি শুনতে তোমাদের বইয়েই গেছে। এই যে এই বিষয়টা, এবার ভাবো তোমরা যে মূল্যটা বুঝতে পারছো, বই পড়ছো, দিন রাত এক করে ফেলছো, তা এত চেষ্টা করছো, তোমরা শ্রমের মূল্যটা বুঝছো, একটা চাকরি পেতে গেলে কি পরিমাণ পরিশ্রম করতে যায়। আজকে আমি দেখা গেল যেটা 2016 প্যানেল হয়েছে, কিছু অবৈধ চাকরির জন্য আজকে কত যোগ্য শিক্ষক শিক্ষিকারা মানে অথই জলে পড়ে গেছে, খুব দুর্ভাগ্যজনক। আমি এবার দেখা গেল কিছুই করলাম না, আমার বাবার টাকা আছে, কোনো একজনকে ম্যানেজ করেছি, যেটা আগের বারে হয়েছে, 10 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছি, তো আমার খাটাখাটনি কিচ্ছু করতে হয়নি। আমি কি করে মূল্য বুঝবো এই শিক্ষকতার, জীবনে বুঝবো? আমি তো ভাববো কিছুই তো করতে, এমনি তো চাকরি পাওয়া যায়, সবাই এভাবেই বোধহয় পেয়েছে। এই যে এই ধরনের ভ্যালুটাই আসবে না, অর্থাৎ শ্রমের মূল্য বোঝাটা খুব জরুরি, যে কোনো জায়গায় যে কোনো ফরম্যাটে। এইটাই বলেছে শ্রমের মূল্য বোঝাটা। ভাষা মাধ্যম, বুনিয়াদী শিক্ষায় আগেই বলেছে গান্ধীজি, শিক্ষার ভাষা মাধ্যম কি হবে, মাতৃভাষা বা দেশীয় ভাষা, অর্থাৎ যার যেটা আঞ্চলিক ভাষা আছে, মাতৃভাষা আছে, সেই ভাষায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা হবে, ইংরেজি চাপিয়ে দেওয়া হবে না। অনুবন্ধন খুব ইন্টারেস্টিং একটা, অন্য পড়াতে যে প্রথমে বলেছিলাম, সেই পাঠ্যক্রমের নীতিতে বলেছিলাম অনুবন্ধের নীতি। অনুবন্ধ নীতি মানে কি, কোরিলেশন, একটা বিষয়ের সাথে অন্য বিষয়কে সম্পর্ক রেখে পাঠদান করা হবে, বুনিয়াদী শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। অনুবন্ধ নীতির প্রবর্তককে গান্ধীজি। এবার বলছি আরেকবার, অনুবন্ধ নীতিটা কি, একটা বিষয় পাঠ করতে করতে তার সাথে রিলেটেড অন্যটা, যেমন ওই সুতো কাটাকে শিল্পকেই যদি আমি ধরে নিই, সেটা যখন শিক্ষার্থীরা শিখছে তখন তাকে বলা হচ্ছে যে এই যে সুতো তৈরি হচ্ছে, তাহলে এটা কোথা থেকে হয়, তুলো থেকে, এই তুলোটা কোথায় চাষ হয়, অমুক জায়গায়। তুলো চাষের ভৌগোলিক অবস্থান পড়াতে যে মাটি কি ধরনের লাগে, এই মাটি এত প্রকারের হ্যান ত্যান, তার মাটির ভূগোল পড়া কমপ্লিট হয়ে গেল। কি কি জলবায়ু লাগে, বৃষ্টিপাত, এত বৃষ্টিপাত কেন হয়, কোথা থেকে হয়, কি আছে, বৃষ্টিপাত সম্পর্কে তার জানা হয়ে গেল। এবার তার
এই তুলো আর কোথায় তৈরি হয়, কিভাবে এখানে চাষ শুরু হলো, এর ইতিহাস, জায়গাটার ইতিহাস জানা হয়ে গেল। এইবার তারপরে যে এখন যে উদাহরণটা দিচ্ছি, সুতো কাটা চরকা ঘোরাতে ঘোরাতে সে কবার ঘুরছে, কাউন্ট করছে, এইটা আবার আমার মাথায় এসেছিল না আগের ক্লাসে বলার ফলে। সুজয় বলে আমার এক ভাই আছে, সে আবার এটাকে আমাকে ধরিয়ে দিল, স্যার এটাও তো হয়। হ্যাঁ অবশ্যই। তাহলে যে চরকাটা ঘোরাতে ঘোরাতে কয় পাকে কতটা সুতো হচ্ছে, তার সংখ্যা চেনা হয়ে যাচ্ছে, অঙ্ক চেনা হয়ে যাচ্ছে। বুঝতে পারছে একটা জিনিস শেখাতে যে কতগুলো জিনিস শিখে ফেলছে একটা শিক্ষার্থী, এইটাকেই বলা হচ্ছে অনুবন্ধ নীতি। ক্লাসেও কিন্তু আমরা এটা ছোটদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, তোমরাও শিক্ষক হিসেবে করবে। বিভিন্ন বিষয় যখন কোনো একটা বিষয় পড়াবে না, সেটা পড়াতে পারতে তার সাথে রিলেটেড অন্য বিষয় একটু জানিয়ে দেবে, ছেলেমেয়েদের ইন্টারেস্ট বেড়ে যায়। যাই হোক, তাহলে এই অনুবন্ধ নীতির প্রবর্তক তাহলে কে? গান্ধীজি। এবার সে প্রশিক্ষণ, তিনি বলেন এই বুনিয়াদী শিক্ষা সব শিক্ষকের দ্বারা তো হবে না, তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই জন্য তিনি সবরমতী আশ্রমে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং অন্যান্য জায়গাতে তিনি বলেছেন শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা। পরিদর্শন ও মূল্যায়ন, বললেন যে এর মূল্যায়ন ব্যবস্থা, বুনিয়াদী শিক্ষার সঠিক মূল্যায়ন প্রয়োজন আছে, আর এর যথাযথ পরিদর্শন, একটা কমিটি করে তাকে পরিদর্শন করে দেখতে হবে এটা ঠিক চলছে না ভুল চলছে। এর সাথে আর একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, সেটা আলাদা করে করাবো বলে এখানে লিখিনি। এবার হচ্ছে বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম। এতগুলো বৈশিষ্ট্য 9টা বললাম, মেন যেটা 10 নম্বরে, এবার বলা হচ্ছে বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রমে কি কি থাকবে। এই পাঠ্যক্রম বিষয়েও কিন্তু একদম বিস্তারিত বর্ণনায় জাকির হোসেন কমিটির এখানে কিন্তু দেওয়া হচ্ছে। বলা হচ্ছে পাঠ্যক্রমের প্রথম হচ্ছে একটি মৌলিক শিল্প। ফার্স্ট থাকবে একটা শিল্প, এই শিল্পকে কেন্দ্র করেই কিন্তু তোমার যে এই শিক্ষাটা পরিচালিত হবে। আগেই বলেছি এই শিল্পের মধ্যে কি কি থাকতে পারে। প্রথম হচ্ছে সুতো কাটা বা ওই চরকা ঘোরানো, যেটা তাই তো, সুতো কাটা বা কাপড় বুনন যেটা, সেটা হতে পারে। আর কি কি কথা বলেছে, আর বলেছে কাঠের কাজ থাকতে পারে। এই ধরনের মানে বিষয়গুলো থাকবে পাঠ্যক্রমে। তারপর হচ্ছে চামড়ার কাজ, বিভিন্ন ওই যে চামড়ার জুতো, ঢাক, ঢোল তৈরি করা, এই চামড়ার কাজ এটাও কিন্তু থাকছে। এছাড়া তোমার যে কৃষি, সবজি বা বাগান চাষ, বাগান তৈরি, এছাড়া যেটা বলেছে এর মধ্যে সীমাবদ্ধ না, স্থানীয় প্রয়োজন অনুযায়ী বা প্রচলিত শিল্প। তিনি সব জায়গায় সুতো কাটতে হবে এটা কিন্তু বলেননি। তিনি যেহেতু পরীক্ষামূলকভাবে এক্সপেরিমেন্টাল যেখানে করেছেন সেখানে সুতোর কাটাটাই প্রধান শিল্প ছিল, তাই সেটাকে করেছে। সব জায়গায় কিন্তু সুতো কাটা বা চরকা বোনাটাকে নয়, তাঁত বুননটাকে নয়, বলেছে স্থানীয় প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি শিল্প শিক্ষার কেন্দ্রে থাকবে। সেটা কাঠের কাজ, চামড়া কাজ, কৃষি বা স্থানীয় বাগান, এই সমস্ত তৈরি যাই হোক না কেন হতে পারে। ঠিক আছে। পাঠ্যক্রমের সেকেন্ড বলেছেন কি, মাতৃভাষা। বারবার বলেছি আমি যে বুনিয়াদী শিক্ষার ভাষা মাধ্যম হিসেবে গান্ধীজি কি রাখতে চেয়েছেন, মাতৃভাষা থাকবে, যেখানে শিল্পের নিজের আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা। তারপরে বলেছেন সাধারণ গণিত, অর্থাৎ শিক্ষার মাধ্যম মাতৃভাষা হলে কিন্তু গণিত শিক্ষার্থীদের শেখাতে হবে। গণিত হচ্ছে খুব প্রয়োজনীয় উপযোগী একটি বিষয় যে কোনো শিক্ষার মাধ্যম হিসেবে। ঠিক আছে। নেক্সট 4 নম্বর হচ্ছে সমাজবিদ্যা বা সমাজ বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান। এর মধ্যে কি থাকবে বলেছেন জাকির হোসেন কমিটি, বললেন যে সমাজ বিজ্ঞানের মধ্যে প্রাথমিক স্থানীয় ইতিহাস বা ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস, প্রাচীনকালের ইতিহাস, স্থানীয় ভূগোল, সামাজিক বিষয়, সামাজিক কাঠামো, সামাজিক সমস্যা, এই বিষয়গুলো সমাজ বিজ্ঞান বিষয়ের মধ্যে কিন্তু থাকবে। নেক্সট যেটা বলেছে সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্স। ঠিক আছে। এর মধ্যে জীববিজ্ঞান এবং প্রকৃতি বিজ্ঞান দুটোই কিন্তু এর মধ্যে থাকবে, এটার কিন্তু বলা হয়েছে, অর্থাৎ সাধারণ বিজ্ঞান 5 গেল। এরপরে যেটা আছে ফাইন আর্টস, চারুকলা। এই চারুকলা বা ফাইন আর্টস কে রাখার কথাও কিন্তু বলা হয়েছে, বিভিন্ন ধরনের সে ছবি আঁকা, হাতের কাজ, এইগুলো। লাস্ট 7টা বিষয় পাঠ্যক্রমের লাস্ট হচ্ছে একটা হিন্দুস্তানি ভাষা। মাতৃভাষায় তো শিখছে শিক্ষার্থীরা, এছাড়া একটি হিন্দুস্তানি ভাষা শিখবে। তার মধ্যে সেটা কি কি হতে পারে, দেবনাগরী বা যাকে আমরা বলছি সংস্কৃত, আর হচ্ছে কি তোমার যে উর্দু, এই ধরনের কোন একটা হিন্দুস্তানি ভাষা শিক্ষার্থীরা চাইলে শিখতে পারে। তাহলে পাঠ্যক্রমটা বুঝলাম, এক হচ্ছে একটা মৌলিক শিল্প, মাতৃভাষা, গণিত, সমাজবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, চারুকলা এবং একটি
হিন্দুস্তানি ভাষা, ভারতীয় ভাষা। এরপরে যেটা আসলো যে রিফর্ম করতে বাধ্য হলো গান্ধীজি শিক্ষাটা। এই অবধি যাওয়ার পর এই নিয়ে পরবর্তীকালে বিভিন্ন সমালোচনাও তৈরি হলো। যখন প্র্যাকটিক্যাল তুমি একটা কাজ করতে যাবে তখন তো ভুলটা বুঝতে পারবে। তুমি এই যে শিখছো, মনে হচ্ছে স্যারের ক্লাস করেছি, অমুক ম্যাডামের অমুক স্যারের ক্লাস করেছি, বই পড়েছি, আবার ক্লিয়ার। যখন তুমি এমসিকিউ করতে যাচ্ছ তখন তোমার ধরা পড়ছে যে আমার এখানে ফল্ট আছে, উত্তরটা আমি জানি না, এটা ভুল জানি। অর্থাৎ তুমি প্র্যাকটিক্যাল করতে গেলে ভুলটা ধরতে পারবে, সেটাই বলা হচ্ছে। যখন প্র্যাকটিক্যালের প্রয়োগ করতে যাওয়া হলো বেশ কিছু ত্রুটি এখানে কিন্তু ধরা পড়লো, ঠিক আছে। এরপরে তার আগে যেটা হলো এই যে তোমার যে জাকির হোসেন কমিটির রিপোর্টটা ডিসেম্বর মাসে দিয়েছে 37-এ, আর 1938-এর সেবাগ্রাম সম্মেলনে সেই প্রস্তাবটা কিন্তু গৃহীত হয়। সেবাগ্রামে আরেকটা সম্মেলন করা হয়, সেই সম্মেলনে জাকির হোসেন কমিটির রিপোর্টটাকে গ্রহণ করা হয়, সেটাই চালু হলো। কিন্তু কয়েক বছরেই কিন্তু তখন কিছু সমালোচনা ত্রুটি ধরা পড়লো। এইরকম পরিস্থিতিতে গান্ধীজি 1945 সালে আবার সেই সেবাগ্রামে জাতীয় সম্মেলন, শিক্ষা সম্মেলন, বেসরকারি সংস্থায় কিন্তু বেসরকারি, কারণ তখন গান্ধীজি সরকারের কেউ নয়। 1945 সালে সেবাগ্রামে আবার একটি জাতীয় সম্মেলন আহ্বান করলেন এবং এই বুনিয়াদী শিক্ষাকে আরো তোমার যে প্রসারিত কি করে করা যায়, বিস্তারিত কি করে করা যায়, শুধু এই 7 বছর বয়সী থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে আবদ্ধ না রেখে তাকে আরো বিস্তারিত করে একটা নতুন ধারণা দিলেন। এতদিন যে নৈতালিম শিক্ষাটা বুনিয়াদী শিক্ষাটা ছিল, সেটার আরো একটা নতুন ধারণা নিয়ে এসে এইবার তার নাম হয়ে গেল নৈতালিম শিক্ষা। নৈ মানে নতুন, তালিম মানে শিক্ষা, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে নৈতালিম। বুনিয়াদী শিক্ষারই যে নতুন বিস্তারিত একটা রূপরেখা আসলো, আরো ভাস্ট বিষয়টাকে আনার চেষ্টা করলো, আরো বিস্তারিত ভাবে আনার জন্য চেষ্টা করলো, সেইটাকে বলা হচ্ছে নৈতালিম শিক্ষা। তাহলে কবে? সেবাগ্রামে যে 1945 সালে। দেখো আমরা কিন্তু জেনারেল ভাবে এটাই জানবো, বুনিয়াদী শিক্ষাকে নৈতালিম শিক্ষা বলা হয়, কিন্তু যদি স্পেসিফিক কথা আসে বুনিয়াদী শিক্ষা কবে থেকে নৈতালিম নামে পরিচিত, 1945 সালে সেবাগ্রামে যখন আবার নতুন করে সম্মেলন হলো, সেইটাকে গান্ধীজি কি করলেন, তার যে প্রস্তাবিত বুনিয়াদী শিক্ষাকে আরো প্রসারিত বিস্তারিত করবার কথা বললেন, তখন সেই শিক্ষাটাকে বলা হচ্ছে নৈতালিম শিক্ষা। কি বিস্তারিত করার কথা বললেন? যেটা বললেন যে তোমার যে বুনিয়াদী শিক্ষার শুধু 7 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়ের মধ্যে থাকলে হবে না, তো তিনি বুনিয়াদী শিক্ষার 4টি স্তর বা পর্যায়ের কথা বললেন। এক বললেন প্রাক বুনিয়াদী, প্রাক বুনিয়াদী 4টে স্তর, আমি বয়সগুলো পরে আসছি। সেকেন্ড হচ্ছে বুনিয়াদী, থার্ড হচ্ছে উত্তর বুনিয়াদী, কোনটার কি অর্থ আমি আসছি পরে, আর লাস্ট হচ্ছে প্রাপ্তবয়স্কের শিক্ষা। তাহলে বুনিয়াদী শিক্ষার কটা স্তরের কথা বললেন গান্ধীজি? 4টে স্তরের কথা বললেন। প্রাক বুনিয়াদী, বুনিয়াদী, উত্তর বুনিয়াদী, প্রাপ্তবয়স্ক। প্রাক মানে কি? প্রি প্রাইমারি, যেমন প্রাইমারির আগে। বুনিয়াদীর আগে অর্থাৎ 7 বছরের কম বয়সী, 7 বছর, 3 বা 4 বছর বা 5 বছর থেকে 7 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ বুনিয়াদী শিক্ষার প্রস্তুতি স্তর হিসেবে থাকবে প্রাক বুনিয়াদী স্তর। এটা নিয়ে খুব বেশি বিস্তারিত কিন্তু বলা হয়নি। মেইন হচ্ছে এবার সেকেন্ড স্টেজটা বুনিয়াদী, আগে যেটা বলেছিলেন 7 থেকে 14 বছর, সময়কাল নয় কিন্তু 7 থেকে 14 বছর বয়সী, 7 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েরা এই শিক্ষাটা গ্রহণ করবে, বুনিয়াদী শিক্ষা স্তর। উত্তর বুনিয়াদী কি বলছে? 14 বা 15 বছর বয়স থেকে পরবর্তীকালের কিশোর কিশোরীরা এই স্তরের শিক্ষা গ্রহণ করবে। অর্থাৎ বুনিয়াদী কমপ্লিট হওয়ার পরে উত্তর মানে কি? পরবর্তী, পরে, পূর্ব মানে আগে, প্রাক মানে হচ্ছে বুনিয়াদীর আগে, আর উত্তর মানে হচ্ছে পরে। তাহলে এটা মোটামুটি 14-15 বছরের পরে। আর লাস্ট হচ্ছে প্রাপ্তবয়স্ক, এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যারা, তারা ইচ্ছা বা প্রয়োজন অনুযায়ী এই স্তরের শিক্ষাটাকে গ্রহণ করতে পারবে। তাহলে বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষার কটি স্তর? 4টি স্তর। প্রাক বুনিয়াদী, বুনিয়াদী, উত্তর বুনিয়াদী, প্রাক বুনিয়াদী, বুনিয়াদী, উত্তর বুনিয়াদী আর প্রাপ্তবয়স্কের শিক্ষায় 4টে স্তর বা ভাগ রয়েছে। এই ক্লিয়ার? এবার কিছু সুবিধা অসুবিধা আমাদের বুনিয়াদী শিক্ষার আছে, সেটা আমরা দেখে ক্লাসটা তারপরে এন্ডে আসবো। সুবিধা অসুবিধা বলছে এর কিছু উপযোগিতা বা গুরুত্ব রয়েছে। তোমার যে আমরা যদি বুনিয়াদী শিক্ষা বিস্তারিত দেখলাম,
দেখো এবার এর গুরুত্ব ও উপযোগিতা দেখবো, তারপরে দেখবো আমরা এর কিছু সমালোচনা হচ্ছে। প্রথম হচ্ছে কি, প্রথম সুবিধা কি, আর্থিক উন্নতি। এই যে বুনিয়াদী শিক্ষা যদি চালু হয় তাহলে প্রথম কথা হচ্ছে সরকারের অর্থ ভান্ডারে অত অর্থ লাগছে না, এখান থেকে স্বনির্ভরতার পাঠ পাচ্ছে। আবার শিক্ষার্থীরাও নিজেরা কিন্তু শিক্ষার সাথে সাথে স্বনির্ভর হচ্ছে, তারা একটা কাজের প্রশিক্ষণ পেয়ে যাচ্ছে, তারাও আর্থিকভাবে উন্নতি হবে। তাহলে আর্থিক যেমন ব্যয় সংকোচন হচ্ছে, তেমনই দেশ ইকোনমিক্যালি প্রত্যেক মানুষের যদি আয় বাড়ে দেশের আর্থিক অবস্থা বাড়বে, এটাই আমরা জানি। সেই সময়ের জন্য এটা কিন্তু খুব উপযোগী ছিল। নেক্সট হচ্ছে সক্রিয়তা। গান্ধীজি যে বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন, কোনো শিল্প যদি শিখতে হয় শিক্ষার্থীকে কি করতে হবে, নিষ্ক্রিয় থাকলে সে শিখতে পারবে? চরকা বোনানো, মাটি কাটা, যাই করুক না কেন তাকে সক্রিয় থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আধুনিক মনোবিদ্যা কি বলে, শিক্ষার্থীকে যত বেশি পারো সক্রিয় রাখো, তাই তো আমরা বিভিন্ন মেথডে দেখেছি। তাহলে এক্ষেত্রে এটাকে উপযোগিতা আছে, এর গুরুত্বকে আমরা স্বীকার করতে পারি। নেক্সট হচ্ছে সামাজিক উপযোগিতামূলক, যেটা ব্রিটিশ পিরিয়ডে কেন এখনো শিক্ষার আমাদের সবচেয়ে বড় যদি কিছু অসুবিধা থাকে সেটা হচ্ছে সামাজিক উপযোগিতা নেই, অর্থাৎ যা শিখি সমাজে তার চারানা মূল্য পাই না। আমি বারবার বলি সাইন থিটা কস থিটা হ্যান থিটা ত্যান থিটা শিখেছিলাম, আমার অন্তত জীবনে চারানো কোনো কাজে লাগে নাই, সময় ঘুম পরিশ্রম সব নষ্ট হয়েছে মাত্র। তাহলে এই যে সামাজিক উপযোগিতা যে বিষয়ে নেই সেটা শিখে আমার লাভ কি, তাই তো, সেটা শিখে আমার লাভ কি? কিন্তু গান্ধীজি যে বুনিয়াদী শিক্ষা অর্ধ পরিকল্পনায় নিয়ে এসেছেন এতে কিন্তু সামাজিক উপযোগিতা আছে, সমাজে প্রচলিত শিল্পটাই শিক্ষার্থীরা শিখছে, ফলে সেটা তার কাজে লাগবে, এটাই। নেক্সট হচ্ছে মাতৃভাষা। গান্ধীজি বুনিয়াদী শিক্ষার ভাষা মাধ্যম হিসেবে বারবার বলেছি, কি বলেছে, মাতৃভাষার কথা বলেছে, নিজের স্থানীয় ভাষা আঞ্চলিক ভাষায় শিক্ষা দিতে হবে। তাহলে এই যে মাতৃভাষাকে গুরুত্ব এতটা আগে কোনো শিক্ষায় ভারতবর্ষে দেখিনি, এটা একটা খুব 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। নেক্সট হচ্ছে শ্রমের মর্যাদা, যেটা আগে আমি বললাম যে যখনই শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করছে সে বুঝতে পারছে একটা কাজ করতে গেলে কতটা পরিশ্রম হয়, তাই তো, কতটা পরিশ্রম হয় সেটা কিন্তু তারা বুঝতে পারে, ফলে তাদের শ্রমের প্রতি একটা আলাদা মর্যাদা বোধ, তার কষ্ট খাটুনির মর্যাদাটা সে মূল্যটা সে বুঝতে পারে, এইটাই হচ্ছে একটা গুরুত্ব। নেক্সট হচ্ছে বৃত্তিমুখী শিক্ষা। গান্ধীজি শিক্ষাটাকে কি বলেছেন, শিক্ষা কি হবে, শিক্ষা হবে বৃত্তিমুখী, বৃত্তিকে কোন একটা প্রফেশনকে কেন্দ্র করে, শিল্পকে কেন্দ্র করে। তাহলে বৃত্তিমুখী শিক্ষার কথা তো আধুনিক কালে প্রত্যেকটা কমিশন বলেছে, সবাই বলছে যে শিক্ষাকে বৃত্তিমুখী করো। শিক্ষার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে বৃত্তিমূলক উদ্দেশ্য, অর্থাৎ শিক্ষা শেষ করে শিক্ষার্থীরা যে কোনো পেশা বা বৃত্তির উপযোগী যাতে হতে পারে। সেটা আজ থেকে প্রায় 100 বছর হতে চললো, 75 বছর বেশি সময় আগে কে ভেবেছে, এই গান্ধীজি তার বুনিয়াদী শিক্ষায় বলেছে। এটা একটা সত্যি তোমার যে প্রশংসা করবার যোগ্য। নেক্সট লাস্ট আরো অনেক আছে, গুরুত্ব আর বলছি না, আবার সমালোচনা বলতে হবে। সৃজনশীলতার বিকাশ। সৃজনশীলতা বারবার বলেছি, সৃজন মানে সৃষ্টি করা, ক্রিয়েটিভিটি, ক্রিয়েট মানে তৈরি করা, সৃষ্টি করা, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করাই সৃজনশীলতা। বহু শিক্ষার্থীর মধ্যে কিছু প্রতিভা, কিছু সুপ্ত অবস্থায় সৃজনশীল গুণ আছে, সে সুযোগ পায় না স্কুলে পড়াশোনার মধ্যে, সেগুলো হিডেন থেকেই যায়। কিন্তু সুযোগ দিলে দেখা যায় এই ছেলেটা এত ভালো নাচ করতে পারে, এত ভালো গান করতে পারে, জানা ছিল না তো। সুযোগটা দরকার। এই বৃত্তিমূলক শিক্ষা, বৃত্তিমুখী শিক্ষা কিন্তু শিক্ষার্থীকে ওপেন করে দিয়েছে, তোমার যদি কিছু করার দক্ষতা থাকে সুযোগ থাকে করে দেখা, তাহলে সৃজনশীলতা কিভাবে বিকাশ লাভ করবে। লাস্ট এবার বলবো গুরুত্বর পরে ত্রুটি আছে, প্রচুর সমালোচনা কিন্তু গান্ধীজির এই শিক্ষানীতি নিয়ে হয়েছে, যদিও এটা সে সময়ের জন্য খুব উপযোগী ছিল, তবু এর কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা আছে, সেইগুলো এবারে আমরা জানবার চেষ্টা করব। প্রথম হচ্ছে কি, দেখো অতি মাত্রায় শিল্প কেন্দ্রিকতা। শিক্ষা নাকি এটা একটা শিল্প কারখানা সেইটা কিন্তু বোঝা দেয়। অতিরিক্ত যদি শিল্প কেন্দ্রিক হয় না তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হবে, স্কুলগুলোকে একটা কারখানায় পরিণত হবে, তাই না? পড়াশোনা ছোট বড় এই করো সেই করো, চামড়ার কাজ করো, সুতোর কাজ করে এই করো, তাহলে স্কুল না, ছেলে মেয়ে স্কুলে পড়তে যাবে না, ফ্যাক্টরিতে কাজে যাবে, এটা একটা বড় ত্রুটি। একটু যার সামর্থ্য আছে সে কেন স্কুলে পাঠাবে শিক্ষার্থীকে, স্বাভাবিকভাবেই তোমার যে এটা কিন্তু সমালোচিত হয়েছে। এইবার এই যে একসাথে এত গুণওয়ালা শিক্ষকেরও তো দরকার আছে, এই শিক্ষক কে সাপ্লাই দেবে? আমার শিল্প যদি শিক্ষক না জানেন, আবার তাকে ভাষা জানতে হবে, গণিত জানতে হবে, সমাজবিদ্যা জানতে হবে, সব জানতে হবে,
তাহলে এই ধরনের শিক্ষক পাওয়া তো খুব মুশকিল। উপযুক্ত ট্রেনিং এর ব্যবস্থা নেই, ঢাল নেই তরল নেই, নিধিরাম সর্দার আমি চালু করে দিলাম, তা তো হবে না। তাহলে যে কোনো কিছু করার জন্য তার আমরা পাঠ্যক্রমের নির্ধারকের মধ্যে বলেছি না, প্রাপ্ত সুযোগ সুবিধার দিকে নজর রাখতে, এই যে বিষয়গুলো আমি পাবো কিনা, এইটা কিন্তু একটা বড় সমালোচনা। গ্রাম ভিত্তিক যে শিক্ষার কথা বলেছেন গান্ধীজি, এটা কিন্তু গ্রাম ভিত্তিক শিক্ষা। হ্যাঁ, এটা ঠিক, ভারতের বেশিরভাগ মানুষই গ্রামে তখনও থাকতেন, এখনো থাকে, কিন্তু শহরেও তো একটা শ্রেণীর মানুষ রয়েছে। এই যে হাতে কলমে কাজটা, যেগুলো তো গ্রামের জন্য, শহরে তো এগুলো অ্যাপ্লিকেবল নয়। কলকাতা, মুম্বাই, দিল্লি, মাদ্রাজ, চেন্নাইতে এগুলো তো চলবে না। ফলে এই শিক্ষাটা ছিল সম্পূর্ণ গ্রাম ভিত্তিক, যার ফলে শহরের কিন্তু প্রভাব দেখা যায়নি। অনুবন্ধ নীতির ভ্রান্ত ধারণা অনেকে বলেন, এই অনুবন্ধ নীতির প্রয়োগ করা, একটা শেখাতে সাথে আর একটা শেখানো, সব ক্ষেত্রে তো আর সম্ভব না। আমি যে উদাহরণ দিলাম ঠিক আছে, কিন্তু শাহজাহানের সাথে অমুকের যুদ্ধ হয়েছে, সেই পড়াতে যে আমি ইতিহাস পড়াতে পারবো, সেই ভূগোল তার সাথে অর্থনীতি পড়াতে গেলে গুলিয়ে ফেলবে ছেলেমেয়েরা। সব জায়গায় সব উদাহরণ চলে না, আর এটা করার জন্য কিন্তু শিক্ষকের অভাব আছে। এই অনুবন্ধ নীতি প্রয়োগ করা সবার পক্ষে সম্ভব না। আর নেক্সট হচ্ছে অর্থের অভাব। এই যে এত বুনিয়াদী শিক্ষা চালু করতে গেলে সাধারণ প্রাথমিক স্কুলে তো হট করে এগুলো করা যাবে না, কারণ স্ট্রাকচারটাই আলাদা। 7 বছরের প্রাইমারি স্কুল তো ছিল 4 বা 5 বছরের, 4 বা 5, স্ট্রাকচারটাই আলাদা। শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে, প্রথমে তো চালু করতে হবে। তাহলে এই যে এইগুলো করতে গেলে তো প্রচুর অর্থের প্রয়োজন, তাই তো? সেগুলো আসবে কোথার থেকে? নেক্সট হচ্ছে কি, যান্ত্রিক শিখন। মানে একটা যান্ত্রিক যাবে, চরকা ঘুরাবে, এই কাঠের কাজ করবে, কাপড় বোনাবে, চলে আসবে। একটা যান্ত্রিক শিক্ষার মধ্যে যেটা আধুনিকতা, যতই সৃজনশীলতা বলি না কেন, কোথায় সে সুযোগ? এই যান্ত্রিকতা এই শিক্ষার একটা অন্যতম কিন্তু সমস্যা বলে অনেক শিক্ষাবিদ পরকালে মনে করেছেন। সাংগঠনিক ত্রুটি আরো অনেক আছে, তোমরা নিজেরাও অনেক জানো। সাংগঠনিক ত্রুটি মানে এই যে বুনিয়াদী শিক্ষা চালু হচ্ছে, সাংগঠনিক অনেক ত্রুটি রয়েছে। অর্থাৎ বুনিয়াদী শিক্ষা 7 থেকে 14 বছর শেষ হলো, তারপরে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কতটা সুযোগ আছে, সেখানে তারা তাহলে যে কি পড়বে? এরা তো অন্য বিষয় খুব একটা ডিটেলস জানলো না, শুধু শিল্প জানলো, তাহলে পড়াশোনা এখানেই শেষ। উচ্চ শিক্ষায় তারা কি নিয়ে পড়বে, কি কাজ পাবে? তাহলে কলেজেও কি কাঠের কাজ, সুতোর কাজ, ওই সুতো কাটা এগুলো শেখানো হবে? ইউনিভার্সিটিতেও না, সেটার কিসের তার কোনো স্পষ্ট ধারণা নেই। এটা প্রাথমিক শিক্ষার মধ্যেই। তাহলে কি গ্রামের ছেলেদের শুধু প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ থাকবে, আর শহরের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা পাবে? এই যে সাংগঠনিক ক্ষেত্রে এটা বড় ত্রুটি, যার উত্তর কিন্তু পাওয়া যায়নি। এই সমস্ত কারণে, বিভিন্ন কারণে কিন্তু পরাধীন ভারতেও কিছু ক্ষেত্রে পরবর্তীকালে সরকার, যা কংগ্রেসের সরকাররা পদত্যাগ করে, ব্রিটিশদের সাথে আন্দোলন শুরু হয়, অতটা সফলতা যতটা পাওয়ার কথা ছিল পাইনি। স্বাধীন ভারতে বুনিয়াদী শিক্ষার অগ্রসরের অনেক চেষ্টা করা হলো, খুব একটা সফলতা আসেনি। শুধুমাত্র বিহার রাজ্যে, বিহার প্রদেশে দেখা গেছে সবচেয়ে বেশি এই বুনিয়াদী শিক্ষার সফলতা এসেছে। এই হলো গান্ধীজির বুনিয়াদী শিক্ষা। এই অধ্যায়ের লাস্ট টপিক রয়েছে সার্জেন্ট পরিকল্পনা রিপোর্ট, সেটা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। আর চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।